নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই। যেই ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশ যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার। আচ্ছা, এবারে আমরা আসছি হচ্ছে ইলেকট্রনিক কনসেপ্ট অফ রিডক্স রিয়াকশন। এটা আজকালকার দিনে খুব চলে, কারণ বলে দিচ্ছি। কারণ এর ভেতরে ভালো করে ছোট ছোট করে ডিভিশন করে লেখা আছে যে অ্যাকচুয়ালি অক্সিডেশনটা কী করে হচ্ছে, আর সেটা অনেকগুলো পদ্ধতির মাধ্যমেও আমরা চেক করতে পারি। তো প্রথম ব্যাপার হচ্ছে যে আপনাদের যদি আজকে কোনো জায়গায় 11-12-এ বা আপনাদের 9-10-এ যখন আপনাদের কোশ্চেন দেবে, আপনাদের যদি অ্যাকচুয়ালি বুঝে লিখতে হয় তাহলে অক্সিডেশন এবং রিডাকশনের কনসেপ্টটাকে আপনাকে ইলেকট্রনিক কনসেপ্টের মাধ্যমেই বুঝতে হবে। যদি সহজ সরলভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আমি আগে যেটা দেখালাম রিডক্স রিয়াকশনটা, যেটা ক্লাসিক্যাল কনসেপ্টে ছিল, ঠিক সেইভাবে আপনাদেরকে বুঝতে হতো। তো যাই হোক, এখন আমি আসছি একটু ডেপথে গিয়ে যে অক্সিডেশনের মেন গল্পটা অ্যাকচুয়ালি 1, 2, 3, 4, 5 এই 5টা ওয়েতে আপনাকে বুঝতে হবে। আর এটা খুবই সোজা। যারা অ্যাটমস অ্যান্ড মলিকিউলসের আয়ন হওয়াটাকে যারা বুঝে যাবে তারা ওখানে বুঝে যাবে যে কোথায় অক্সিডেশন হয়েছে আর কোথায় রিডাকশন হয়েছে। তারপরে সেটাকে আপনাকে বুঝতে হবে। যেটা সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে কোনো কেমিক্যাল রিয়াকশন যদি হয় তাহলে সেখানে কোথায় ইলেকট্রো পজিটিভ হচ্ছে, কোথায় ইলেকট্রো নেগেটিভ হচ্ছে। আচ্ছা, ইলেকট্রো পজিটিভটা জুড়ে এসে বসলো কিনা, ইলেকট্রো নেগেটিভটা কি বাইরে বেরিয়ে গেল কিনা, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তো আমি এক এক করে আস্তে আস্তে আপনাদেরকে বোঝাচ্ছি। অক্সিডেশন মানে কি আপনারা শিখেছেন যে আ রিয়াকশন ইন হুইচ অক্সিজেন কম্বাইন্ড উইথ আদার সাবস্টেন্সেস। তার মানে যেখানে একটা সাবস্টেন্স অক্সিজেনের সাথে কম্বাইন করছে তাকে সহজ সরলভাবে বলে দিতে পারি, তাকে আমরা বলি অক্সিডেশন। প্রশ্ন হচ্ছে যে অ্যাকচুয়ালির মানেটা কি? অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে, মিনিংটা হচ্ছে আ প্রসেস ইন হুইচ একটা অ্যাটম বা একটা আয়ন তার নিজের ইলেকট্রন লুজ করে। যেখানে লুজ করে ভাই সেখানে হয়েছে হচ্ছে অক্সিডেশন। কিন্তু সেটা কী করে হলো? ধরে নিলাম আমি এখানে সোডিয়াম নিয়েছি। ধরে নিই যে সোডিয়াম আপনারা সবাই জানেন যে ওপরে 23 নিচে 11। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আপনার সোডিয়ামের নিউক্লিয়াস মানে একটা অ্যাটমের ভেতরে থাকে কি 11টা হচ্ছে প্রোটন, 12টা হচ্ছে আপনার নিউট্রন। বাইরে ঘুরে বেড়াচ্ছে কত? 11। আপনারা যদি ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারেন তাহলে বুঝে যাবেন যেখানে কটা করে ইলেকট্রন বসবে। আমার মনে আছে বলে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। 281। তাহলে কি হবে যে প্রতিটা অরবিট অনুযায়ী আমি দেখতে পাচ্ছি কি এখানে 2টো ইলেকট্রন থাকে, বাইরে কটা থাকে? 8টা সেকেন্ডেরটাতে, মানে এটা কে শেল, এটা এম শেল, আর একদম বাইরে থাকে হচ্ছে একটা ইলেকট্রন। এবার প্রশ্ন, হয়তো কোনো কেমিক্যাল রিয়াকশনে সোডিয়াম ওখানে আছে। সোডিয়াম যখনই কম্বাইন করতে যাচ্ছে বা রিয়াকশন হতে যাচ্ছে, দেখা গেল যে সোডিয়াম দেখা যায় এবং এটা হয় বলেই বোঝানো হচ্ছে যে ওর লাস্টের একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে যায়। একটা ইলেকট্রন নেগেটিভ চার্জ, তাহলে সে বাইরে বেরিয়ে যায়। এবং যেখানে লুজিং হয়, যেখানে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে যায়, তাকে আমরা কি বলি? যে ভাই সেখানে তোমার অক্সিডেশন ঘটেছে। তো প্রশ্ন হচ্ছে যে লুজিং অফ ইলেকট্রনকেও আমরা বলবো অক্সিডেশন হয়েছে। সেটা পরের কথা, আগে আসছি যেখানে অক্সিডেশনটা হচ্ছে সেটা, কারণ এটা আমরা বুঝবো কোথায় বলে দিচ্ছি, এটা একদম পারফেক্টলি বুঝতে পারবো যখন আমরা ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটা যখন শিখবো। ইউরোলাইসিস আরও ভালো করে বলতে গেলে দেখবেন কেমিক্যাল ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, যখন ক্যাথোড অ্যানোড দিয়ে যখন বোঝানো হয় যেখানে ইলেকট্রন লুজিং হয়, ভাই সেখানে বলে দেবে ভাই অক্সিডেশন ঘটেছে। তো সেখানে আমরা বুঝতে পারবেন। তো এটা এখন এই চ্যাপ্টারে বোঝাচ্ছি না, জাস্ট আপনারা শর্টে বুঝুন যে সোডিয়াম আয়ন কী ছিল। আমরা যেমন করে কেমিক্যাল ইকুয়েশনে ইলেকট্রন বেরিয়ে যাওয়াকে লিখি, সোডিয়াম আয়নে কোনো চার্জিং ছিল না, তাহলে হয়ে গেল কি 281 ওর ছিল ইলেকট্রনস। ওর একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়াতে সোডিয়াম এখন হয়ে গেল 2 আর 8। তার মানে এই লাস্টের অরবিটটাও থাকবে না, কারণ অরবিট একটা ইমাজিনারি একটা পাথ, তো এই অরবিটটাও আর থাকবে না, থাকবে কি 2 আর 8। এর প্রশ্ন, একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে এখানে ছিল 11টা ইলেকট্রন, এখন হয়ে যাবে কটা? 10টা ইলেকট্রন। ছিল কটা প্রোটন? 11টা প্রোটন।
ওই 11টা প্লাস তো থাকবেই। তো প্রশ্ন হচ্ছে যে পজিটিভ চার্জ বেড়ে আছে, নেগেটিভ চার্জ কমে গেল, তাহলে এই অ্যাটমটা নিজে কি চার্জ হয়ে যাবে? একটা পজিটিভ চার্জ। আমি আবার বলছি, ছিল এখানে 11টা প্রোটন, কোনো রিয়াকশনের মাধ্যমে এখানে 11টা ইলেকট্রনও ছিল, কোনো রিয়াকশনের মাধ্যমে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, বেরিয়ে যাওয়াতে নিজে এখন বসে আছে 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন যদি থাকে তার মানে দেখতে গেলে এই গোটা অ্যাটমটার একটা চার্জ ক্রিয়েট হবে। কেন? কারণ 11টা প্লাস বেড়ে আছে যেটা ভেতরে, আর 10টা ইলেকট্রন যেটা বাইরে ঘুরে বেড়াচ্ছে, তার মধ্যে তার আগেই একটা ইলেকট্রন বেরিয়ে যাওয়াতে 10টা ইলেকট্রন পড়ে রয়েছে। তাহলে এখানে এখন কোন চার্জটা বেশি? একটা প্লাস চার্জ বেশি। তাই জন্য সোডিয়াম কি চার্জ গেইন করে? 1+। তো গল্প হচ্ছে এরকমভাবে যদি কোনো রিয়াকশন ঘটে যেখানে ইলেকট্রোপজিটিভ নিজে হতে পারছে, বা একটা ইলেকট্রনকে ঘুরিয়ে বলতে গেলে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে কোনো একটা সাবস্টেন্সের, তাহলে ভাই সেখানে কি হয়েছে? ওখানে তোমার অক্সিডেশন ঘটেছে। এবারে যদি কোনো কেমিক্যাল ইকুয়েশন দেওয়া থাকে তাহলে সেখানে কী করে বুঝবো? তাহলে আপনারা বুঝতে পারবেন সেখানে কি। আচ্ছা, আপনারা যেটা লিখতে চান 2 মিনিটের জন্য কোনো পজ করে আপনারা লিখে নিতে পারেন এটা। ওকে, ঠিক আছে। এবার এটা আমি মুছে দিচ্ছি। এবারে শুনুন, এবারে নেক্সট বক্তব্যটা কি? আরেকটা কথা বলে দিই, যে কনসেপ্টটা আমি দেখিয়েছি এটা একদম কোর কেমিস্ট্রিতে গিয়ে বোঝানো। নেক্সট হচ্ছে কি? অ্যাডিং অফ অক্সিজেন। অ্যাডিং অফ অক্সিজেনটা কি? দেখুন, এখানে আগেও এটা আমি বলেছি যে অক্সিডেশনে যে আমরা ট্র্যাডিশনাল কনসেপ্ট যেটা শিখলাম যে অক্সিজেন জুড়ে এসে বসে, ভাই ওখানে অক্সিডেশন ঘটেছে। তার মানে কার্বন আগে সেখানে অক্সিজেন ছিল না, অক্সিজেন আসাতে এখন কার্বন ডাইঅক্সাইড হয়ে গেছে, তাহলে এখানে অক্সিজেন কম্বাইন করেছে, তাহলে এখানে অক্সিডেশন ঘটেছে এই রিয়াকশনে। যদি কোনো মেটাল তার সাথে যদি অক্সিজেন জুড়ে এসে বসে তাকে আমরা কী বলবো? অ্যাডিং অফ অক্সিজেন। স্যার এরকম তো নন মেটালের উপরে হয়। দেখুন, আমি দুটোই দেখিয়েছি, একটা মেটালের উপরেও দেখিয়েছি আর নন মেটালের উপরেও দেখিয়েছি। একে আমরা বলি নন মেটালিক অক্সাইড, একে আমরা বলেছি মেটালিক অক্সাইড। তাহলে দুই জায়গাতে দেখুন অক্সিজেন কম্বাইন হয়ে বসেছে, দুটো রিয়াকশন কি আমরা বলবো কি ঘটেছে? অক্সিডেশন ঘটেছে। আর কোনো পদ্ধতিতে আমরা বুঝতে পারবো? হ্যাঁ, হতে পারে যে কোনো রিয়াকশনে সবসময় অক্সিজেন থাকলো না, কোনো রিয়াকশনে অক্সিজেন থাকলোই না, তাহলে এখানে বলা যাবে যে অক্সিডেশন ঘটেছে। হ্যাঁ, ঘটেছে। কী করে? হাইড্রোজেন সালফাইড, ক্লোরিন, হাইড্রোজেন সালফাইড ক্লোরিনের সাথে রিয়্যাক্ট করাতে দেখা গেছে যে হাইড্রোজেন ক্লোরিনের সাথে যেভাবে রিয়্যাক্ট করতে পারে, যে ক্ষমতার বন্ডটা তৈরি করতে পারে, সেটা অনেক জোরদার। মানে কেসটা কী হয়েছে? H2SO এখানে একটা মলিকিউল ছিল, আর ক্লোরিনও এখানে একটা মলিকিউল ছিল, যার ভিতরে দুখানা অ্যাটম ছিল। কাছাকাছি আসাতে H2S নিজে ব্রেক করে গেছে, নিজে ব্রেক করে গিয়ে হাইড্রোজেন আলাদা হয়েছে আর সালফার আলাদা হয়েছে। আর এখানে তো Cl2 ছিল দুখানা, হাইড্রোজেন কী করেছে? বাই ক্লোরিনের সাথে কম্বাইন করে গেছে। তো প্রশ্ন হচ্ছে যে যখন এরা ছিল তখন তো সালফার নিজে একা হয়ে গেল, তার মানে কি সালফারের যে মলিকিউল, হাইড্রোজেন সালফাইডের যে মলিকিউলটা ছিল সেই মলিকিউলে হাইড্রোজেন আর নেই, কারণ ওটা এখন কম্বাইন করে গেছে, কারণ ওর জোরদার অফ কম্বিনেশন, মানে ওর বন্ড হওয়ার ক্ষমতাটা ক্লোরিনের সাথে অনেক স্ট্রং, তাই জন্য ও সরে গেছে, ব্রেক হয়ে গেছিলো এটা, তাই জন্য একা পড়ে গেছে। তাই জন্য এখানে কি বলা হচ্ছে যে ভাই H2Sটা S হয়ে গেল, তার নিশ্চয়ই এখানে কি হয়েছে? রিমুভাল অফ হাইড্রোজেন হয়েছে। যেখানে রিমুভাল অফ হাইড্রোজেন হয় সেখানে অক্সিডেশন ঘটে, সেখানে কি ঘটে? অক্সিডেশন ঘটে। তা এটা বোঝা গেছে। ঠিক সেইভাবে তাহলে আমরা লিখবো যখন কীভাবে? H2S হাইড্রোজেন সালফাইড ইজ অক্সিডাইজড টু সালফার, আমরা তখন মানে কেমিস্ট্রি ভাষায় এইভাবে লিখব। তাহলে স্যার এখানেও কি লিখতে পারতাম? হ্যাঁ, কার্বন অক্সিডাইজড টু কার্বন ডাইঅক্সাইড, ম্যাগনেশিয়াম অক্সিডাইজড টু ম্যাগনেশিয়াম অক্সাইড। বোঝা গেছে? আচ্ছা, নাও প্রশ্ন, অ্যাডিং অফ ইলেকট্রোনেগেটিভ আর রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ কেসটা কী করে ঘটলো? এটার জন্য বোঝানোর জন্য আপনাকে আমি একটা জায়গা দেখাচ্ছি, একটা রিয়াকশনের মাধ্যমে দেখাচ্ছি। FeCl2 আর তার সাথে আরও Cl2 এসছে। আপনারা ভালো করে জানেন এটা Fe প্লাস চার্জের দিকে থাকে। কত চার্জ যেটা আমি লিখছি না, যেটা 3 হতে পারে 2 হতে পারে, সেটা আমি কিছু লিখছি না। হ্যাঁ, আর যদি লেখা হয় তাহলে আমি বলবো এখানে 2+ ছিল, আর ক্লোরিন ছিল মাইনাস। হলো? আচ্ছা, এখানে আছে হচ্ছে কি? ক্লোরিনের দুখানা অ্যাটম, দুখানাই হচ্ছে মাইনাস। হয়েছে কি? কম্বাইন করার সময় ভালো করে দেখবেন, এটা হয়ে গেছে কি? Fe
তার সাথে এই তিনটেই একসঙ্গে জুড়ে বসে গেছে, তিনটেই জুড়ে বসে গেছে। আর এর 2+ ছিল, এর হয়ে গেল এখন 3+। মানে দেখতে গেলে এর যদি কম্বিনেশন ভাঙে তাহলে এ ছিল 3+ আর Cl-, তাই জন্য হয়ে গেছে ক্রিস ক্রস। আপনারা শিখেছিলেন, সেখানে Cl- হয়ে গেল। তার মানে Fe আপনারা জানেন যে আয়রনের দুখানা ভ্যালেন্সি হয়, 2+ আর 3+। তো একই অ্যাটম থেকে আরেকটা ইলেকট্রন বেরিয়ে গেছে। যাই হোক, সেটা পরের কথা। তো আমি এখানে আসছি কি, এখানে কি বলেছে, যদি কোনো ইলেকট্রোনেগেটিভ আয়ন জুড়ে এসে বসে, এরা দুজন তো ইলেকট্রোনেগেটিভ আয়ন ছিল, এরা তো এর সঙ্গে জুড়ে এসে বসেছে। তার মানে কি, এখানে তো ছিল কটা ক্লোরিন, 1 2 3, তাহলে এখানে একটা দেখাচ্ছে যে স্যার, আরে এটা তো কম্বাইন করার পরে কি হলো, 3টে। তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে 3টে একসঙ্গে জুড়ে এসে বসে যে FeCl3 হয়েছে, মানে দেখতে গেলে, এটা ভালো করে দেখতে গেলে একটা Fe ছিল আর Cl 3টে ছিল, তবে তো বলতে পারছি যে FeCl3। তাহলে বক্তব্যটা হচ্ছে Fe 3টে Cl মিলে যে জুড়ে বসেছে, যেখানে ইলেকট্রোনেগেটিভ আয়ন আরও দুটো অ্যাড হয়েছে। দেখুন, আরও দুখানা অ্যাড হয়েছে এখানে। তাহলে যেহেতু অ্যাড হয়েছে, কোথায় হয়েছে, যেখানে FeClটা ছিল প্রথমে, তাহলে এখানে জুড়ে এসে বসেছে। তার মানে এখানে FCl- কারা, এরা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ আয়ন। এগুলোকে আমরা অ্যাটম বলতে পারতাম, কিন্তু যেহেতু চার্জওয়ালা আছে তাই না, এগুলোকে আয়ন বলছি। তো ইলেকট্রোনেগেটিভ আয়নগুলো জুড়ে এসে বসেছে, জুড়ে বসেছে বলে এগুলোকে আমরা কি বলছি, যে অ্যাডিং অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন হয়েছে। যেখানে অ্যাডিং অফ ইলেকট্রোনেগেটিভ আয়ন হবে ভাই, সেখানে হবে অক্সিডেশন। বোঝা গেছে? ওকে, ধরে নিয়ে এবার এর পরের রিয়াকশনে যেটা এখানে দেওয়া আছে, জিঙ্কের সাথে দুটো HCl জুড়ে বসছে। স্যার এখানে তুমি বললে দুটো HCl মানে কি, দুটো মলিকিউল অফ হাইড্রোজেন ক্লোরাইড, দুটো মলিকিউল অফ হাইড্রোজেন ক্লোরাইড, এবং তারা জুড়ে এসে বসেছে কার সাথে, JnCl2 প্লাস H2। এখানে দেখুন, এখানে পুরোপুরি জয়েন করেছিল, এখানে কিন্তু পুরোপুরি জয়েন করছে না। এখানে কি হচ্ছে, একে ছেড়ে দিয়ে এর সঙ্গে জুড়ে বসছে। স্যার এই রিয়াকশনটা তো ডিসপ্লেসমেন্ট রিয়াকশন দেখে মনে হচ্ছে, কারণ হাইড্রোজেনের থেকে জিঙ্ক বেশি রিয়াক্টিভ। হ্যাঁ, একদম ঠিক, এটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। কিন্তু যদি এটাকে রিডক্স রিয়াকশনও বলা যেতে পারে, হ্যাঁ বলা যেতে পারে, কারণ আমরা অ্যাডিং অফ অক্সিজেন, হাইড্রোজেন এইসব দেখে আমরা বলতে পারি। তো সেখানে দেখুন, ভালো করে মন দিয়ে দেখবেন যে কি, যে জিঙ্ক নিজে ক্লোরিনকে নিয়ে নিয়েছে। তার মানে এখানে জিঙ্ক ছিল, ক্লোরিনের দুটো ক্লোরিন ছিল, এরা দুজন জুড়ে এসে একসাথে ZnCl2 হয়েছে, আর হাইড্রোজেনকে আলাদা করে দিয়েছে। আমার প্রশ্ন, যেখানে ইলেকট্রোনেগেটিভ আয়ন জুড়ে বসেছে ভাই, সেখানে কি হবে, সেখানে হবে অক্সিডেশন। সেখানে কি হবে, অক্সিডেশন। আবার এখানে বলেছে রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ আয়ন। আপনারা যদি ভালো করে দেখেন, এই HCl এর এইখান থেকে জিঙ্ক থেকে যে Cl2 হলো, তাহলে এখানে কি হয়েছিল, ইলেকট্রোনেগেটিভ আয়ন। এবার আপনাকে বলি হচ্ছে রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ আয়ন। ভালো করে দেখবেন এখানে কি কি আছে, পটাশিয়াম আয়োডাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিন। তো ভালো করে বুঝতে গেলে এখানে দেখুন যে পটাশিয়াম আয়োডাইড, এখানে আয়োডিনটা আলাদা হয়ে গেল। ভালো করে দেখুন, আয়োডিনটা আলাদা হয়ে গেল, পটাশিয়ামটা নাই। তো পটাশিয়াম কী ছিল, ভালো করে যদি দেখা হয়, আমাদের এই পটাশিয়াম ছিল হচ্ছে প্লাস চার্জ। ভালো করে দেখতে গেলে কি ছিল, পটাশিয়াম ছিল প্লাস চার্জ, সে আর আয়োডিন ছিল নেগেটিভ চার্জ। তো প্রশ্ন হচ্ছে যে পটাশিয়াম আর আয়োডিন যদি প্লাস আর নেগেটিভ হয়ে থাকে, তাহলে পটাশিয়াম এখন আর নেই আয়োডিনের সাথে, আর নেই। তার মানে কি, এখানে কি হয়েছে, ইলেকট্রোপজিটিভ আয়নটা সরে গেছে, সরে গিয়ে অন্যের সাথে বসেছে, হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে রিঅ্যাক্ট করে গেছে। তার মানে কি, এখানে হয়েছে কি, রিমুভাল অফ ইলেকট্রোপজিটিভ আয়ন। এখানেও দেখবেন যেখানে ক্লোরিনগুলো জয়েন করে যাচ্ছিল, এখানে কিন্তু আয়োডিনের কথা বলা হচ্ছে না, এখানে খালি পজিটিভ আয়নটা কি হয়েছে, পজিটিভ আয়নটা কিন্তু সরে গেছে তার নিজের জায়গা থেকে। তাহলে এখানে আমরা বলবো যে ভাই, এখানেও অক্সিডেশন ঘটেছে। বোঝা গেছে? তাহলে অক্সিডেশন ঘটেছে কীভাবে বুঝতে পারি, এক, যদি কোনো জিনিসের, যদি কোনো মেটাল, বেশিরভাগ মেটালেরই হয়, মেটাল বেশিরভাগ সময় লুজিং অফ ইলেকট্রন করে, তাহলে মেটালগুলো যদি লুজিং অফ ইলেকট্রন করতে পারে, তাহলে মেটালগুলোর দ্বারা যেটা ঘটছে লুজিং অফ ইলেকট্রন, তাকে আমরা বলবো অক্সিডেশন। সেকেন্ড হচ্ছে কি, যদি কোনো জিনিসের, চাहे মেটাল হোক নন মেটাল হোক, যদি কোনো এলিমেন্টের কাছে যদি অক্সিজেন জয়েন্ট হয়ে বসে যায়, অ্যাডিং অফ অক্সিজেন, যেটা আমি প্রথম থেকে বলে আসছি, তাকে আমরা কি বলবো, অক্সিডেশন। যদি কোথাও রিমুভাল রিয়াকশন চলাকালীন যদি কোথাও হাইড্রোজেন সরে যায়, যে কেমিক্যালটা থেকে সরে যাচ্ছে, তাকে আমরা বলবো কি, অক্সিডেশন ঘটেছে।
এবং কোথাও হতে পারে যে ইলেকট্রোনেগেটিভ আয়ন অন্য জায়গায় ছিল, ওরা জুড়ে এসে বসেছে। মানে একটা অবজেক্টের দেখবেন একদিকে থাকে ইলেকট্রোপজিটিভ, একদিকে থাকে ইলেকট্রোনেগেটিভ। এই টাইপ অফ কেমিক্যাল বন্ডগুলোকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ড, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এই ইলেকট্রোভ্যালেন্ট বন্ডের ভেতরে যদি আরও ইলেকট্রোনেগেটিভ আয়ন জুড়ে এসে বসে, আরও ইলেকট্রোনেগেটিভ যদি জুড়ে এসে বসে, তাকে আমরা কি বলবো? ভাই অক্সিডেশন হয়েছে। আর যদি কোনো জায়গায় যদি ইলেকট্রোপজিটিভটা সরে যায়, তাকে আমরা কি বলবো? যে ভাই অক্সিডেশন ঘটেছে। এই 5 রকম ওয়েতে আমরা বলতে পারি যে কোথায় অক্সিডেশন ঘটেছে আর কোথায় অক্সিডেশন ঘটেনি। আন্ডারস্টুড? আমি একটু পরে আপনাকে রিডাকশনটা দেখাচ্ছি। আপনার যদি লেখার ইচ্ছে থাকে লিখে নিতে পারেন। নমস্কার, আমার নাম আকাশ ভট্টাচার্য। আমি দুর্গাপুরে টিউশনি পড়াই এবং সায়েন্স এবং ম্যাথসের জন্য আমি কয়েকটা ভিডিওস তৈরি করে ইউটিউব চ্যানেলে দিই। যে ইউটিউব চ্যানেলের নাম ক্লিয়ার কাট উইথ আকাশ। ক্লিয়ার কাট উইথ আকাশে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবেন এবং অন্যদেরকেও শেয়ার করে থাকবেন। নমস্কার।